ডক্টর ইউনূস কি এই আন্তর্জাতিক চাপ সহ্য করতে পারবেন? আন্তর্জাতিক চাপে আসলে পড়েছে ডক্টর ইউনূস। ব্রিটিশ পার্লামেন্টে দুজন সাংসদ ইউনূস সরকার যে একটা নির্বাচন দিচ্ছে সেটা নিয়ে কথা বলেছেন। এই যে ব্রিটিশ পার্লামেন্টে দুজন এমপি, একজন তো অনেকবারের এমপি, বব ব্ল্যাকম্যান, রাইট? সো উনি খুব সুন্দর একটা বক্তব্য আপনার ফেসবুকেই আমি দেখলাম। আপনি কি একটু বলবেন আমাদের দর্শককে যে আসলে উনি কি বলতে চেয়েছেন, দুজন বলেছেন, এবং কারা এবং কি বলতে চেয়েছেন? ডক্টর ইউনূস কি এই আন্তর্জাতিক চাপ সহ্য করতে পারবেন? ওনার কি সেই স্প্রিং ব্যবস্থা রয়েছে যে এত বড় যে চাপ আসছে সেটাকে সহ্য করার ক্ষমতা আছে কিনা? আর ছোট্ট করে আরেকটি বিষয় বলতে চাই যে দুইজন ব্রিটিশ এমপি আজকে তাদের পার্লামেন্টে কথা বলেছেন বাংলাদেশ নিয়ে। একজনের নাম আপনি ইতিমধ্যে বা নাম নাম বললেও মেনশন করেছেন, সেটা হলো বব ব্ল্যাকম্যানের কথা বলেছেন। বব ব্ল্যাকম্যান হলেন টরি পার্টির বা কনজারভেটিভ পার্টির একজন এমপি। উনি 2010 সন থেকে আজকে পঞ্চমবারের মতন উনি নির্বাচিত এমপি এবং খুবই ইনফ্লুয়েন্সিয়াল, কারণ সেখানে একটা বেঞ্চের নাম বা একটা কমিটির নাম হলো ব্যাক বেঞ্চ বিজনেস কমিটি, ইজ ভেরি স্ট্রং ইন ওই ব্রিটেনের পার্লামেন্টের একটা, সেটার উনি চেয়ারপারসন। এবং আর অন্যান্য অনেক কিছু আছে, সেটাতে না গেলাম। কিন্তু আরেকজন ওনার পরপর যিনি কথা বলেছেন সেটা আরো ইম্পর্টেন্ট এই কারণে আপনাকে এটার একটা তুলনামূলক আমি দেখাবো বা বলবো, যাতে করে আমাদের দর্শক শ্রোতারা বুঝতে পারেন। যিনি প্রথম কথা বব ব্ল্যাকম্যানের কথা বলছি, তিনি কিন্তু কনজারভেটিভ পার্টির। এটা মেনশন করার একটা কারণ আছে, কারণ টিউলিপ সিদ্দিক কিন্তু লেবার পার্টি। অতএব রাজনৈতিক দ্বন্দ্ব পৃথিবীর সব জায়গায় রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার একটা প্রবণতা পৃথিবীর সব জায়গায় থাকে, এবং এটি স্বাভাবিক, এটি সৌন্দর্য। কিন্তু এখানে লক্ষ্য করতে হবে, টিউলিপ ব্রিটিশ এমপিকে বর্তমান বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, যেটা অসাংবিধানিক, তারা চেষ্টা করছে, তাকে শুধু গ্রেফতারি পরোয়ানা পাঠিয়ে ক্ষান্ত হয়নি, বাংলাদেশে সো কল্ড যেটা ত্রুটিপূর্ণ ট্রাইব্যুনাল, আমেরিকান 5জন এমপি বলেছেন, সেই সেই ট্রাইব্যুনালে তাকে সাজা দেওয়া হয়েছে। তাহলে তার বিপক্ষ দলের প্রভাবশালী এমপি, তাহলে তাকে রাজনৈতিকভাবে ঘায়াল করতে হলে আজকের এই যে প্রস্তাবন তিনি করলেন পার্লামেন্টে, সেটা করতেন না। এটি হলো মানে গণতন্ত্রের বা ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেমের মৌলিক, আমি বলবো মৌলিক ভালো দিক বা সৌন্দর্য। সেকেন্ড যে ব্যক্তি, তার তার নাম উনি হলেন অ্যালান ক্যাম্পবেল। অ্যালান ক্যাম্পবেল হলেন একজন লর্ড, অতএব ওনার টাইটেল আছে যেটা হলো স্যার অ্যালান ক্যাম্পবেল। তিনি আবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষের লিডার, যেটাকে আমরা বলি যে পার্লামেন্টারি দলের প্রধান ব্যক্তি হিসাবে বা লিডারশিপ উনি। সেই সাথে যেহেতু উনি লর্ড, সেখানে প্রিভি কাউন্সিলের লর্ড প্রেসিডেন্ট অফ দ্য কাউন্সিল উনি, এবং সেটা কিন্তু এই ব্রিটিশ ব্যবস্থাপনায় তৃতীয়, যদি আমি ভুল বলি না হয় চতুর্থ শক্তিশালী ব্যক্তি। তিনি আগে হুইপও ছিলেন এবং তিনি হলেন লেবার পার্টির মেম্বার। কনজারভেটিভ পার্টির মেম্বার যেটা তুলে ধরেছেন, সেটার সংক্ষিপ্ত আকারে আমি বলতে গেলে সেটা হলো এরকম যে বাংলাদেশে এই মুহূর্তে ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান বাংলাদেশে জাতীয় নির্বাচন সামনে থাকলেও, তিনি এটা বলছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে থাকলেও একটি বড় রাজনৈতিক দল, উনি মেনশন করে বলেছেন আওয়ামী লীগ, নাম মেনশন করে বলেছেন। শুধু এখানেই শেষ নয়, উনি আরো বলছেন এখন নিষিদ্ধ অবস্থায় রয়েছে। তারপর উনি মেনশন করে বলেছেন যার পপুলার ভোটে ওনারা কনজারভেটিভ লাইনে গিয়ে কথা বলছেন, 30% পপুলার ভোট রয়েছে, তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে একটি তথাকথিত, আমাদের বাঙালিরা আমরা সব ইংলিশ না জানলেও কিছু
কিছু শব্দ আমাদের মস্তিষ্কে স্থিরভাবে আছে, যেরকম সো কল্ড। উনি কিন্তু এই উচ্চারণটা করেছেন, সো কল্ড নির্বাচনের কথা বলেছেন। অতএব এই সো কল্ড মেনশন করে যে এই নির্বাচনটা আসলেই তথাকথিত নির্বাচন। আমরা তথাকথিত অনেক বাঙালিরা আমরা না জানলেও সো কলটা খুব ভালো করে বুঝি। যেরকম আমরা অনেক বাঙালিরা বিশ্ববিদ্যালয় না বুঝলেও আমরা ইউনিভার্সিটিটা বুঝি, ঠিক একইভাবে আমি এখানে এই এমপি বব ব্ল্যাকম্যানের এটাকে এমফাসাইজ করতে চাই যে উনি উল্লেখ করেছেন রিয়েল বাংলা শব্দ, সেটা হলো সো কল্ড। সো কল্ড উনি উচ্চারণ করেছেন। অতএব এই নির্বাচনটা আসলে তথাকথিত নির্বাচন, এবং উনি উদ্বিগ্ন যে বাংলাদেশে একটি নির্বাচন এরকম হচ্ছে, সেখানে ব্রিটেনের সাথে ভারতীয় উপমহাদেশ, কমনওয়েলথ, আমাদের প্রাক্তন যারা এদের শাসন করেছে, সেই সকল সার্বিক বিষয়ে উনি মনে করছেন যে ব্রিটিশ পররাষ্ট্র বা ফরেন সেক্রেটারি, পররাষ্ট্রমন্ত্রী তারা সেক্রেটারি বলে, তার কাছ থেকে উনি একটি যে আশা করছেন, একটি বক্তব্য আশা করছেন, একটি বক্তব্য, যে বক্তব্যকে উনি উদ্বিগ্ন আছেন বাংলাদেশে এত বড় একটি রাজনৈতিক দলকে বাদ দিয়ে একটি তথাকথিত নির্বাচন করছে। সেই সাথে উনি বলছেন যে বাংলাদেশে রাস্তাঘাটে গঞ্জে হিন্দুকে মেরে ফেলা হচ্ছে, এই সংবাদ আমাদের কাছে আছে, এবং এটা খুবই উদ্বিগ্নের বিষয়। আমরা এটাকে ভুলে যেতে পারি না যে সেখানে মানবাধিকার হচ্ছে, ক্ষুণ্ণ হচ্ছে। অতএব এটাও উনি মেনশন করে বলেছেন যে আমরা তার কাছ থেকে একটি তীব্র বক্তব্য আশা করি যে বাংলাদেশের এই অব্যবস্থাপনার জন্য। এটা ছিল বব ব্ল্যাকম্যান বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা। তার কিছুদিন আগে ব্রিটিশ আরো কয়েকজন পার্লামেন্ট মেম্বার নিজেরা বক্তব্য ছাপিয়েছেন, বাংলাদেশে বক্তব্য পাঠিয়েছেন। এটা কিন্তু এই সপ্তাহের ঘটনা, পরপর ঘটছে কিন্তু। অতএব আমরা যদি দেখি যে ডিসেম্বরের 23 তারিখ আমেরিকান 5 জন সংসদ সদস্য চিঠি পাঠালেন। তার সাথে সাথে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, উনি আমেরিকার ডাকে হোক আর উনি স্বইচ্ছায় হোক গোপনে ওয়াশিংটন ডিসি ভ্রমণ করে গেলেন। হ্যাঁ, তার সাথে সাথে ব্রিটিশ পার্লামেন্টের আজকের বক্তব্য 2 জনের। এই সকল কি আপনি অস্বীকার করতে পারবেন যে এসবগুলো আন্তর্জাতিক কোনো ধরনের প্রেশার নয়? যদি প্রেশার না হয়ে থাকবে তাহলে এসবগুলো তারা বলবে কেন? ব্রিটেনের পার্লামেন্টের যখন এই কথাটা উঠে, তখন আমি মনে করি, বা আমেরিকান পার্লামেন্ট তথা কংগ্রেস থেকে যখন এই চিঠি যায়, তখন আমি যেটা মনে করি সেটা আপনাকে আমি বলছি। আমি মনে করি এই আন্তর্জাতিক উদ্বেগের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এটি একটি নৈতিক সতর্ক সংকেত নয়, এটি প্রশাসনিক ও রাজনৈতিক বাস্তবতার প্রতিবিম্ব। এটা রিয়েল প্রেশার, এবং এই রিয়েল প্রেশারে বর্তমান অসাংবিধানিক সরকারের কুল রাখি না কি রাখি একটা বল না, প্রভাব বল না, সেইভাবে আমি বলছি যে বাংলাদেশ সরকার আসলে নির্বাচন করবে না নিজেদের সেফ এক্সিট খুঁজবে, সেটা কার কাছে কিভাবে ক্ষমতা হস্তান্তর করে। কারণ নির্বাচন যদি তারা জোরে, আর্মি যেহেতু তাদের বলবো সরাসরি ঠিকাদার, সেই অর্থে আমি বলছি যে আর্মি যদি পাহারা দিয়ে নির্বাচন করে, সেই নির্বাচন বোধহয় 30 দিনও টিকবে না। কারণ প্রেশারটা কিন্তু এমন এমন জায়গা থেকে আসছে যেসবগুলোর সাথে বাংলাদেশের তথা ভারতীয় উপমহাদেশের একটি পশ্চিমা বিশ্বের সাথে যাদের নারীর সম্পর্ক, এই জন্য বলছি যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ফেব্রিক, এটা ব্রিটেনের বা কমনওয়েলথের সাথে, যেহেতু আমাদের এখানে তারা কলোনিয়াল পাওয়ার ছিল, তারা বিষয়টা জানে তাদের। এবং আরেকটা বিষয় আপনাকে এখানে তুলে ধরা খুবই ইম্পর্টেন্ট, ব্রিটিশ জাতীয় কোনো খাবার নেই, কিন্তু ব্রিটেনের এখন আগে ছিল ফিশ এন্ড চিপস, এখন মৌলিক খাবারটা হলো আমাদের খাবার,
ব্রিটেনের সবচেয়ে বেশি খাবারের ঘরের মালিক হলো আমাদের সিলেটি বংশোদ্ভূত মালিকেরা, যদিও আমরা এটা ভারতীয় উপমহাদেশ হিসেবে বলি, কিন্তু এটা বাঙালিদের খাবার তারা খায়। অতএব খাবারের সাথে সংস্কৃতির করা যায়, সংযোগ করা যায়। তারা একটা বিষয়, সরি, একটা বিষয় আমি আপনার সাথে একটু, ব্রিটেন থেকে আমি আরেক জায়গায় যাব, তার আগে এই বিষয়টা আমি জানতে চাই। তো এই যে মনে করেন যে অন এন্ড অফ ব্রিটেন বলেন বা বিভিন্ন দেশের, কানাডাতে পার্লামেন্টে কিন্তু আজকে এই এই মানে এই স্পিচটা একদম ডাইরেক্টলি সো কল্ড ইলেকশন বলে একদমই মানে নিগেট করা হয়েছে। কিন্তু আনফর্চুনেটলি একটা জিনিস লক্ষ্য করলাম যে বাংলাদেশের, কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত দুই তিনজন বোধহয় পার্লামেন্ট মেম্বার ব্রিটেনে আছেন, এবং আমি যতদূর জানি রোশনারা বাইজন একজন আছেন, তার সাথে আওয়ামী লীগ গভর্নমেন্টের ভালোই একটা রিলেশন ছিল। শেখ হাসিনা যখন যেতেন উনি দেখা করতেন, মানে উই হ্যাড আমাদের একটা আইডিয়া ছিল যে ওনাদের একটা ভালো রিলেশন ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল, একটা স্বাভাবিক এটা। কিন্তু বাদ দেন আওয়ামী লীগ, বাংলাদেশে মানবাধিকার যে লঙ্ঘন হচ্ছে সেটা নিয়ে ওই এমপি গুলো তো কোনো কথা এখনো পর্যন্ত শুনলাম না। এটা নিয়ে আপনি কি মনে হয়, আপনার অবজারভেশন থেকে? এটা ডিফারেন্ট প্রশ্ন করলাম, সরি। খুবই ভালো, কিন্তু বিষয়টা চলে যেতে হবে। আমি দুঃখজনক ভাবে স্বীকার করব যে বিষয়টা হলো বাঙালিপনাত্ব। কারণ বাঙালির, স্পেশালি আমাদের যেই একটা স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশের মানুষ, আমরা অস্বীকার করি বঙ্গবন্ধুকে। আমরা 32 নম্বর ঘুরিয়ে দেই। আমাদের বুদ্ধিজীবী থেকে আরম্ভ করে প্রফেশনাল মানুষগুলো বলেন, এমনকি ছায়ানট উদীচী, তারা কিন্তু প্রতিবাদ করতে আসেনি। তারা বলেনি 32 নম্বর ভাঙছেন কেন, আমরা এটার প্রতিবাদ জানাই। 32 নম্বরকে যে দেশ ভেঙে দিতে পারে, তারপর তো আপনার আর আমার বাড়ি বা বাংলাদেশের কোনো ব্যক্তি নিরাপদ? আই ডোন্ট থিঙ্ক সো। আই ডোন্ট থিঙ্ক সো। মানে 32 নম্বরে হাত দেওয়ার অর্থ হলো যে আপনার অস্তিত্বকে হাত দিয়ে দেয়া, অস্তিত্বের উপর। এবং সেটা ঘটনার পর যেহেতু খুব মিনিমাম সংখ্যক বুদ্ধিজীবী বলেন, সাংস্কৃতিক কর্মী বলেন, আইনজীবী বলেন, ডাক্তার বলেন, আমি সকল শ্রেণীর লোকের কথা বলছি, তারা প্রতিবাদটুকু জানায়নি। যারা জানিয়েছে সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, কৃষক, শ্রমিক, তারা কিন্তু জানিয়েছে। তারা টিভি মাইকের সামনে দাঁড়িয়ে তারা বলেছে যে এটা ঠিক হয়নি। এটাই তাদের বড় প্রতিবাদ। তবে সেই জাতির অংশ যারা ব্রিটিশ পার্লামেন্টে আছে, তারা এটা কি ভুলে যাবেন যে আমাদের জাতীয় খেলা হাডুডু? এটা ভুলে গেলে হবে না। আমাদের জাতীয় খেলাটা হলো যে আপনি এগিয়ে যাবেন, আপনাকে আটকিয়ে দেওয়ার প্রচেষ্টা থাকতে হবে। এটা অন্য কোনো জাতির এই ধরনের খেলা নেই। তাদের আছে যে আমি পয়েন্ট নিব একটা গোল করে, আমি ব্যাটিং করে এটা করব সেটা করব, আমার নাম্বার বাড়বে, তুমি 9 পাবে, আমি 12 পাবো, বা তুমি কিন্তু আমাদের জাতীয় খেলা হলে যে তুমি ওই আমাকে ডিঙ্গিয়ে চলে যেতে চাইবে না, আমি তোমাকে টাচ করব, মানে আমি তোমাকে ধরে রাখবো। সো এটা লক্ষ্য করতে হবে যে আমরা কেন এই ধরনের, আমি দস্তগীর জাহাঙ্গীর, আপনি শায়লা লোপা, কেন আমার এই ধরনের কথা সহ্য করছেন, একটা জাতির বিরুদ্ধে সহ্য করছেন? কারণ এই জাতির হাজার হাজার মানুষ, কোটি মানুষ আছে যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে, যারা 71-কে অস্বীকার করে। যে এই নোবেল প্রাইজ বিজয়ী, টাকা দিয়ে নোবেল কেনা বিজয়ী, সে 32 নম্বর ঘুরিয়ে দিচ্ছে, সে নির্দ্বিধায় নির্বাক ভাবে সে বসে দেখছে। এবং সে একটা অশিক্ষিত গণ্ড মূর্খ, যার ভাষা চয়ন কোনো পরিবার একসাথে বসে শুনতে পাবে না, তাকে তারা নিজেরাই মেরে সরকারি টাকায় তার দাফনের ব্যবস্থা করা হয়। এবং সেখানে আমাদের আমাদের কবি, যাকে আমাদের এমন, আমি বলবো যে রবীন্দ্রনাথ এবং নজরুল, তাদেরকে কেউকে আপনারা আলাদা করে আমরা দেখতে পাবো না, তারা দুইজনই বাঙালির সম্পদ। তার কবরের পাশে আপনি চিন্তা করতে পারেন যে একটি জাতির, যে জাতিসত্তার সমস্ত কিছু তারা ভেঙে দিচ্ছে, সেই জাতির যদি 2-1 জন ব্রিটিশ পার্লামেন্টে থাকে, তারা তো এটা আমার হবে যে আমি পশ্চিমে, সে দক্ষিণে, বা সে পূর্বে, এটাই আসলে ঘটছে। কিন্তু ব্রিটিশদের রাজনীতি, তাদের রাজনীতিতে এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা ভারতীয় উপমহাদেশ।
এবং সেই ভারতীয় উপমহাদেশের যে মৌলিক জায়গাটা সেটা হলো ঢাকা। কারণ ঐতিহাসিকভাবে তারা কিন্তু আসলে ঢাকাতেই আসে এবং বঙ্গভূমিতেই আসে। অতএব এটার ইম্পর্টেন্সই তারা জানে।